বাংলাদেশের ৩ ফরম্যাটে ৩ ক্যাপ্টেনের যে তত্ত্ব ছিল সেই তত্ত্ব থেকে বেরিয়ে এসে এখন সাদা বলের জন্য লিটন কুমার দাস ক্যাপ্টেন, লাল বলের জন্য নাজমুল শান্ত ক্যাপ্টেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন প্রথমত সেটা জানতে চাইবো। আর দ্বিতীয়ত সঙ্গে আরেকটা বিষয় একটু বলবেন, আপনি তো অনেকদিন ধরে বাংলাদেশের ক্রিকেটটাকে দেখছেন, ভাইস ক্যাপ্টেন বিকামিং ক্যাপ্টেন রেগুলার বেসিসে এই প্র্যাকটিসটা আমরা কখনোই আসলে দেখতে পাই নাই বাংলাদেশে। সেটা তামিম ইকবাল নিজেও কিন্তু এটার একটা শিকার হয়েছিলেন 2012-13 সালে যখন মাশরাফি বিন মুর্তজা ক্যাপ্টেন্সি দায়িত্ব পেলেন সাকিব আল হাসানের পর, তখন তিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন। সো এই চলটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্র্যাকটিসটা কেন করা যায় না? ধন্যবাদ সামি। প্রথমে বলে রাখি যে 3 ক্যাপ্টেনের যে ফর্মুলা এর আগে ক্রিকেট বোর্ড নিয়েছিল সেটা একটা ভুল ফর্মুলা ছিল, এবং সেই ভুল ফর্মুলাটা আমি মনে করি যে বর্তমান ক্রিকেট বোর্ড একটা মানে পারফেক্ট ওয়েতে কারেকশন করার একটা সুযোগ পেয়েছে তারা, এবং তারা সেটা করেছে। কারণটা হলো যে বাংলাদেশ, দেখুন আপনি বাংলাদেশে আপনি 3 ফরম্যাটের 3 ক্যাপ্টেন কেন থাকবে, সেটা অনেক আগের প্ল্যান। খুব সম্ভবত এটা আপনি 10 বছর আগে বা 12 বছর আগে যখন এই ফর্মুলাটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে চালু হয়েছিল তখন কয়েকটা দেশ এটা গ্রহণ করেছিল, কিন্তু বাংলাদেশ এটার কেন এটার সাথে গিয়েছে আমি ঠিক জানি না। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের যে ব্যাখ্যাটা ছিল সেই ব্যাখ্যার সাথে কিন্তু আমি ক্রিকেটীয় কোনো লজিক খুঁজে পাইনি। এর কারণটা হলো যে বাংলাদেশ দেখবেন আপনি যে ওয়ানডে খেলে কয়টা বছরে, খুব সম্ভবত 12টা থেকে 14টা ওয়ানডে খেলে। তো শুধুমাত্র 12টা থেকে 14টা ওয়ানডে খেলার জন্য আপনি একজনকে আলাদাভাবে ক্যাপ্টেন করতে হবে, কেন করতে হবে? কোনো কারণ নেই কিন্তু এটার সঙ্গে। কারণটা হলো যে যিনি আপনি টি-20 খেলেন, টি-20তে যিনি ক্যাপ্টেন রয়েছেন তিনি কিন্তু আপনি ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেন্সির ভূমিকাও পালন করতে পারেন, কারণ দুটো খেলায় কিন্তু আপনি একটা 20 ওভারের খেলা, একটা 50 ওভারের খেলা। সো আপনি যখনই এখানে বেশি নেতৃত্ব আনার চেষ্টা করবেন সেখানে দেখবেন যে আপনি সিনক্রোনাইজেশনে একটা সমস্যা হয়, ড্রেসিং রুমে এক ধরনের কিন্তু সমস্যা হয়। সবচেয়ে বড় বিষয়টা হলো যে 3 ফরম্যাটে যে এই ক্রিকেট খেলে বাংলাদেশে, 3 ফরম্যাটে দেখবেন যে আপনি নিয়ারলি ম্যাক্সিমাম ক্রিকেটার কিন্তু আপনি একই ক্রিকেটাররাই কিন্তু এই 3 ফরম্যাটে ক্রিকেট খেলেন। এমন না যে 3 ফরম্যাটের জন্য একদম পুরোপুরি 100% আলাদা দল রয়েছে। তার চেয়েও বড় বিষয়টা হলো যে এই 3 ফরম্যাটের কোচ কিন্তু একই, কোচিং স্টাফ কিন্তু একই, এবং তার চেয়েও বড় বিষয়টা হলো যে আপনি দেখবেন যে টিম ম্যানেজমেন্ট কিন্তু একই। সো এখানে আমি মনে করি যে ফর্মুলাটা চালু করেছিলেন এর আগের ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ড সেটার সঙ্গে ক্রিকেটীয় লজিক যায় না, এবং সেই ভুল সিদ্ধান্তটা আমি মনে করি যে বর্তমান ক্রিকেট বোর্ড পারফেক্ট ওয়েতে শুদ্ধিকরণের একটা চেষ্টাটুকু করেছে, এবং লিটন দাসকে আপনার সাদা বলের জন্য ক্যাপ্টেন এবং লাল বলের জন্য নাজমুল হোসেন শান্ত রয়েছেন। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে প্রক্রিয়ায় এই কাজটা করা হয়েছিল, দ্যাট ওয়াজ অলসো রং প্রসেস। মানে নাজমুল হোসেন শান্তকে যে প্রক্রিয়ার ওয়ানডে ক্যাপ্টেন থেকে বাদ দেওয়া হয়েছিল সেটা কোনো মতেই লজিক্যাল কোনো কিছু ছিল না, এবং একটা ভুল প্রক্রিয়ার মধ্যে ছিল। সো আগের বোর্ডের ভুল সিদ্ধান্তটাকে বর্তমান ক্রিকেট বোর্ড একদম পারফেক্ট ওয়েতে একটা শুদ্ধিকরণের চেষ্টাটুকু করেছে। আরো আগে হলে খুব ভালো হতো, কারণটা হলো যে আপনি 2027 বিশ্বকাপের জন্য এই দলটাকে তৈরি করেছেন, ক্যাপ্টেন আর একটু বেশি সুযোগটা পেতেন সেই দলটাকে নিজের মতো করে গড়ে নেওয়ার জন্য। তারপরও আমি মনে করি যে যা হয়েছে মানে দেরিতে হলেও সঠিক সিদ্ধান্তটুকু এসেছে। প্রাসঙ্গিকভাবে আরেকটা প্রসঙ্গ চলে আসে, বাংলাদেশের যেহেতু পেস বোলিং রিসোর্সটা খুব লিমিটেড, তামিম ইকবাল একটা কথা কিন্তু বলেছেন যে প্রত্যেক ক্যাপ্টেনই চায় তার দলে নাহিদ রানা খেলবে বা তার দলে বেস্ট পসিবল পেস বোলারটা খেলবে। সো এটাও নাকি এক ধরনের সংকট তৈরি করেছিল, যে কারণে আমরা দেখলাম যে ইন রিসেন্ট টাইমসে জিম্বাবুয়ের মাটিতেই 3 জন পেস বোলার ইনজুরিতে পড়েছেন। সো আপনার কাছে কি মনে হয় যে এখন যে প্রসিডিউরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেছে অন্তত এই সংকটের জায়গাটা দূর হতে পারে, যেহেতু আমাদের রিসোর্স খুবই লিমিটেড? রাইট, একদম পারফেক্টলি আপনি বলেছেন, এটা এই সংকটটা দূর হতে পারে। এবং তার চেয়ে বড় সমস্যাটা ছিল কিন্তু আপনি যখন 3 ক্যাপ্টেন করবেন ড্রেসিং রুমে, যেটি আমি বললাম যে নিয়ারলি একই দল কিন্তু আপনার 3 ফরম্যাটে খেলছে, ড্রেসিং রুমে এক ধরনের কিন্তু আপনার দেখবেন যে টাগ অফ ওয়ারের একটা তৈরি হয়ে থাকে ক্যাপ্টেন্সি নিয়ে, ক্যাপ্টেনদের নিয়ে। আপনি দেখবেন যে একটা ঠান্ডা যুদ্ধ বা একটা কোল্ড ওয়ার যেটাকে আমরা বলি, হয়তো সেটা তেমন ভাবে প্রকাশিত হয় না, কিন্তু আপনি যখনই এই ধরনের একটা ঠান্ডা যুদ্ধ আপনি ক্যাপ্টেনদের মধ্যে থেকে থাকে বা সিনিয়রদের মধ্যে চলে আসে, তখন দেখবেন যে সেই টিমটা কিন্তু কখনই ভালোভাবে পারফর্ম করতে পারে না, অর্থাৎ টিমের মধ্যে বন্ডিংটা ঠিক মতো হয় না। এ কারণে আমি মনে করি যে ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে একেবারে অ্যাবসলিউটলি পারফেক্ট সিদ্ধান্ত। আর যেটি আপনি বলছিলেন যে ভাইস ক্যাপ্টেনকে আপনি ক্যাপ্টেন করা উচিত কিনা, অবশ্যই আমি মনে করি যে ভাইস ক্যাপ্টেন শুড বি ক্যাপ্টেন, কারণ ভাইস ক্যাপ্টেনের পরবর্তী ভাইস ক্যাপ্টেন কাজটা কি? ভাইস ক্যাপ্টেনের কাজ হলো নিয়মিত ক্যাপ্টেন যখন থাকবেন না তখন তিনি ক্যাপ্টেন্সি করবেন, এবং তাকে চিন্তা করা হয় যে পরবর্তী দূরবর্তী ক্যাপ্টেন তিনি হতে পারেন। এই কারণে আমি মনে করি যে এই প্রক্রিয়াটাও একেবারে পারফেক্ট। এর আগে যেটা হয়েছিল সেটাও কিন্তু আপনি ভুলভাবে সেটা করা হয়েছিল, যে ভাইস ক্যাপ্টেন থাকার সত্ত্বেও আপনি অন্য আরেকজনকে আপনি ক্যাপ্টেন্সি দিয়েছেন। তার মানেটা হলো যে যাকে আপনি যে দায়িত্ব দিয়েছিলেন ভাইস ক্যাপ্টেনের, তার উপর আপনি আস্থাশীল না যে তিনি দলকে পরিচালনা করতে পারবেন কিনা।
তো যিনি দলকে পরিচালনা করতে পারবেন না, তার উপর যদি আপনি আস্থাবান নাই থাকেন, তাহলে তাকে কেন আপনি ভাইস ক্যাপ্টেন দেবেন? সো এই জিনিসগুলি আমি মনে করি যে পারফেক্টলি হওয়া উচিত এবং ক্রিকেটীয় লজিক বিবেচনা করেই করা উচিত।